গোয়া, দ্য পার্টি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, বাঙালি যুবকের স্বপ্নপুরী। বিদেশ ভ্রমণ করতে না পারার গ্লানিকে সর্বক্ষণের জন্য শান্ত করে গোয়ার এই রঙিন পরিবেশ। কারণ দেশের কালচার থেকে একটু ভিন্ন গোয়ায় রয়েছে বিদেশি টান। আর কি নেই এই গোয়াতে? বিচ থেকে শুরু করে চার্চেস, ফোর্টস থেকে শুরু করে ওয়াটারফলস, কালারফুল হাউজেস থেকে শুরু করে কাজু বাদাম, ফরেনার্স থেকে শুরু করে ওয়াটার স্পোর্টস, ক্যাসিনো থেকে শুরু করে নাইট পার্টি, ট্যাটু থেকে শুরু করে মাউন্টেন্স, সবই এই গোয়ার মহিমা। আর শুধু বিচ, পার্টি এগুলি নয়, গোয়াতে এক্সপ্লোর করার মতো রয়েছে বহু হিডেন প্লেসেস, যা A to Z আমরা কভার করব আমাদের এই জার্নিতে। তো আমরা ফ্লাই করব কলকাতা টু গোয়া। দুর্দান্ত ফিলিং, কি বলবো আর। দারুণ মজা আসছে, দারুণ চালাচ্ছি। যদি একবার ডিগবাজি খেয়ে নিয়েছি জলের মধ্যে। তো এখন আমরা চলে এসেছি রাশিয়ান বিচে। আজ আমরা দেখে নেব গোয়াতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কি দেখবেন, কি খাবেন, কিভাবে ট্যুর প্ল্যান করবেন এবং জানবো 6 রাত 7 দিনে কিভাবে জনপ্রতি 10,000 টাকাতে ঘুরে চলে আসতে পারবেন এই সমস্ত কিছু। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে বলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন কমেন্টে লিখে ফেলুন কবে যেতে চান গোয়া এবং কার সাথে যেতে চান। ব্যাচেলার পার্টি হবে না কাপল পার্টি হবে, অবশ্যই কমেন্টে জানান। তো চলুন ভিডিওটিকে লাইক করা হয়ে গেলে আজকের ভিডিওটি শুরু করা যাক। গোয়াতে ঘুরতে যাওয়ার বেস্ট টাইম। গোয়াতে ঘুরতে যাওয়ার বেস্ট টাইম বলতে গেলে বলতেই হবে যে ডিসেম্বরের লাস্ট উইক এবং জানুয়ারির ফার্স্ট উইক, অর্থাৎ ক্রিসমাস ইভ, ক্রিসমাস এবং নিউ ইয়ার। যেই সময় গোয়া একদম টাপে টোপে ভর্তি থাকে আর সমস্ত কিছুর দামও কিন্তু চড়া হয়ে যায়, অর্থাৎ ডবল দামে বিক্রি হয়, সে হোটেল হোক বা রেস্তোরাঁ হোক বা ট্রান্সপোর্ট। তাই আপনি যদি গোয়া ভিজিট করতে চান একদম বেস্ট টাইমে, তাহলে ডিসেম্বরের লাস্ট উইকে প্ল্যান করুন। এই সময় সবথেকে বেশি ক্রাউড থাকে গোয়াতে। তাছাড়া গোয়া ঘোরার বেস্ট টাইম হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ যেই সময় হালকা হালকা শীত পড়ছে বা হালকা শীত থাকবে। এপ্রিল, মে, জুন এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ে, তাই গোয়া ওই টাইম না ঘুরতে যাওয়াটাই শ্রেয়। বর্ষাকালেও অনেকে গোয়া ঘুরতে যান, তবে বর্ষাকালে দুটি সমস্যা। এক, গোয়ায় কোনো ওয়াটার স্পোর্টস হয় না এই বর্ষাকালে, এবং দুধসাগর ওয়াটারফল কিন্তু আপনি ঘুরতে যেতে পারবেন না বর্ষাকালে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডেট বাছুন এবং ঘুরে আসুন গোয়া থেকে। গোয়া কিভাবে যাবেন? দেখুন, গোয়া যাওয়ার দুটি পদ্ধতি আছে, 1 বাই ফ্লাইট, 2 বাই ট্রেন। ফ্লাইটে যেতে গেলে কলকাতা থেকে আপনাকে ফ্লাইট ধরতে হবে গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য, যেটা ডবলিম এয়ারপোর্টও বলে। ফ্লাইট ভাড়া মোটামুটি 6,000-এর আশেপাশে থাকবে যদি আগে থেকে টিকিট কাটেন। একদম পিক সিজনে কাটলে 10 থেকে 12,000 টাকা একবার ফ্লাইটের খরচায় আপনার পড়ে যাবে, অর্থাৎ যাতায়াত মিলে প্রায় 25,000 টাকা খরচ হবে। আর যদি ট্রেনে যান তাহলে আপনার জন্য বেস্ট ট্রেন হলো অমরাবতী এক্সপ্রেস। শালিমার থেকে অমরাবতী এক্সপ্রেস ছাড়ে রাত 11টা 20-তে এবং প্রায় 40 ঘন্টা পর এই ট্রেন বিকেল 3টে নাগাদ পৌঁছায় গোয়ার ভাস্কো ডা গামা স্টেশনে। তো আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আপনি ফ্লাইটে যান, এবং আপনার হাতে যদি অঢেল সময় থাকে তাহলে 40 ঘন্টা ট্রেন জার্নি করেও আপনি গোয়া পৌঁছাতে পারেন। এবার আসি, গোয়া তো যাচ্ছি, কিন্তু থাকবো কোথায়? দেখুন, গোয়াতে থাকার বহু জায়গা আছে, কিন্তু প্রথমত আপনাকে ডিসাইড করতে হবে যে আপনারা কোথায় থাকবেন। যদি নর্থ গোয়াতে থাকার কথা ভাবেন তাহলে অবশ্যই বাগা বিচ বা ক্যালাঙ্গুটি বিচে আপনি হোটেল নিন। এখানে খুবই সস্তায় কম খরচে হোটেল পেয়ে যাবেন। বিচের একদম কাছে নিলে সেই হোটেলের খরচা একটু বেশি হবে, পার নাইট 2,500 থেকে 3,000 টাকা, এবং বিচ থেকে যদি একটু দূরে নেন তাহলে 700 থেকে 800 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। আর মিডিল গোয়াতে আপনি পাঞ্জিম বাস স্ট্যান্ডের কাছে হোটেল নিন, তাহলে ওয়াটার ক্যাসিনো এবং ফন্টেনাস সমস্ত কিছুই পাশে ধারে পাবেন। তাছাড়া অনেকে ফন্টেনাসেও থাকে, সেক্ষেত্রে আপনি ফন্টেনাসে যদি খোঁজেন সেক্ষেত্রে আপনি ডরমেটরিও পেয়ে যাবেন। আর হ্যাঁ, গোটা গোয়াতে ডরমেটরির ব্যবস্থা আছে এবং ইউথ হোস্টেল আছে। আপনারা যদি ডরমেটরিতে থাকতে চান সেক্ষেত্রেও আপনারা থাকতে পারবেন, এবং সেক্ষেত্রে পার হেড 400 থেকে 500 টাকাতে আপনার হয়ে যাবে। আর সাউথ গোয়াতে যদি আপনি থাকতে চান তাহলে আপনি কোলভা বিচে থাকুন। সমস্ত বিচগুলি থেকে কোলভা বিচটা একটু জমজমাট, সেখানে আপনার ভালো লাগবে। আর বাঙালিদের ক্ষেত্রে আরও একটু ভালো লাগবে, কারণ এখানে আপনি অনেক বাঙালি হোটেল পাবেন খাওয়ার জন্য।
হোটেল বুকিং আপনি কিন্তু গোয়াতে পৌঁছেও করতে পারেন বা অনলাইনেও করে যেতে পারেন। আর তাছাড়া যদি আপনি মনে করেন যে এই টোটাল প্যাকেজটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে করবেন, সেটিও করতে পারেন। গোয়াতে ট্যুর অর্গানাইজ করেন এমন ট্রাভেল এজেন্সির নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করেও কিন্তু এই ট্যুর কমপ্লিট করতে পারেন। চলুন, গোয়াতে চলে আসলাম। এবার গোয়াতে খাবোটা কি? গোয়াতে 50% রেস্টুরেন্ট হলো ভেজ এবং 50% হলো নন ভেজ। তবে নন ভেজ আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে চিকেন, মাটন সমস্ত কিছুই অ্যাভেলেবেল। কিন্তু গোয়া এলে অবশ্যই কিন্তু সমুদ্রের মাছ খেতে ভুলবেন না। আমরা একটা মাছ খেয়েছিলাম, আমাদের খেয়ে এত সুন্দর লেগেছিল যে কি বলবো। সেগুলি ডিটেলস আসবে আমাদের ডিটেলস ভিডিওতে। তবে খাওয়ার খরচের কথা যদি বলতে হয় তাহলে মোটামুটি পার ডে আপনার 400 থেকে 500 টাকা খরচ হবে জনপ্রতি। যার মধ্যে সকালবেলা যদি ধোসা খান তাহলে 70 থেকে 80 টাকা, দুপুরবেলা যদি মাছ ভাত খান তাহলে 150 থেকে 200 টাকা এবং রাত্রেবেলা যদি চিকেন খান তাহলে 200 থেকে 250 টাকা খরচ হবে। একটু মেনে গুছে চললে এই খরচটা আরও একটু কমতে পারে, কারণ সমস্ত কিছুই নির্ভর করছে আপনার চয়েসের ওপর, আপনার চয়েস করা রেস্টুরেন্টের ওপর। রেস্টুরেন্ট যদি হাইফাই হয়, 5 স্টার হয়, তাহলে সেক্ষেত্রে খরচ অনেকটাই বেড়ে যাবে। যে খরচটা বললাম এই খরচটাই 5 স্টার রেস্টুরেন্টগুলিতে আপনার 1,500 টাকার উপরে পড়ে যাবে। আর আপনি যদি নর্মাল লোকালে খান তাহলে আরও কম খরচে আপনার হয়ে যাবে। গোয়া তো পৌঁছে গেলাম, হোটেলে হয়ে গেল, থাকা খাওয়ার ব্যবস্থাও হয়ে গেল। এবার আসি গোয়াতে ঘুরবো কী করে। দেখুন, গোয়াতে ঘোরার বেস্ট উপায় হলো স্কুটি ভাড়া নেওয়া বা গাড়ি ভাড়া নেওয়া। আপনারা যদি একসাথে 3-4 জন যান তাহলে অবশ্যই আপনি গাড়ি ভাড়া নিন এবং নিজে সেলফ ড্রাইভ করুন যদি আপনি পারেন। আর যদি আপনি না পারেন তাহলে অবশ্যই আপনি স্কুটি নিয়ে নিন। সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এবং আরও একটি আলাদা আইডেন্টিটি প্রুফ লাগবে। পার ডে এখানে স্কুটি ভাড়া 300 থেকে 400 টাকা। তবে আপনার বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করবে, কারণ এনারা 400 টাকা চাইবেন, আপনাকে সেটাকে 300 টাকা করতে হবে। এটা শুধুমাত্র একদিনের স্কুটি রেন্ট, তবে তেল খরচা সম্পূর্ণটাই আপনার। অর্থাৎ আপনার পার ডে 200 টাকার মতো তেল লাগবে। মানে আপনারা যদি 2 জন যান তাহলে 500 টাকাতে একদিন সারাদিন ঘুরে আসতে পারবেন গোয়ার যত জায়গায় ঘুরতে যেতে চাইছেন। তো এইভাবে 3-4 দিনের জন্য আপনার গাড়ি লাগবে। তাছাড়া একদিন আপনি যাবেন দুধসাগর ওয়াটারফল, সেদিনের জন্য আপনার গাড়ি লাগবে না, সেটি আপনি ট্রেনে যাবেন। বা যদি আপনি ট্রেনে না যেতে চান তাহলে লোকাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি বুকিং করে দুধসাগর ঘুরে আসতে পারেন। আর তাছাড়া আপনি যদি স্কুটি, বাইক কোনো কিছুই চালাতে না পারেন তাহলে আপনি অটো নিয়ে গোয়া ঘুরতে পারেন বা গাড়ি নিয়ে গোয়া ঘুরতে পারেন। গাড়ি নিয়ে গোয়া ঘোরার জন্য মোটামুটি আপনার 3000 টাকা মতো খরচ পড়বে। রাস্তার অলিতে গলিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, তো গাড়ি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো গোয়া ভ্রমণ সম্পর্কে মোটামুটি একটি সাম্যক ধারণা আমরা পেয়ে গেলাম। তো চলুন আমরা আমাদের ভ্রমণ যাত্রা শুরু করি এবং ভ্রমণের মাঝে আমরা জেনে নেব গোয়ার সম্পূর্ণ ট্যুর প্ল্যান সম্পর্কে, যাতে আপনার গোয়া ঘুরতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। আমাদের গোয়া ভ্রমণ কলকাতা থেকে গোয়া যাওয়ার জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফ্লাইটে যাব, কারণ হাতে সময় ছিল কম এবং ফ্লাইটও অনেক সস্তায় হয়েছিল। তাই সকাল সকাল শিয়ালদা থেকে ওলা বুকিং করে রওনা দিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে, অর্থাৎ দমদম এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল 11:35-এ, তাই আমরা সকাল 8:30টার মধ্যেই দমদম এয়ারপোর্টের কাছে চলে এলাম। আমাদের যাত্রা কলকাতা থেকে গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ ডবলিম এয়ারপোর্টে। তবে আপনি চাইলে ট্রেনেও কিন্তু গোয়া যেতে পারেন। কলকাতা শালিমার স্টেশন থেকে একটি ট্রেন আছে গোয়ার উদ্দেশ্যে, 18047 অমরাবতী এক্সপ্রেস। সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাত 11:20-তে ছেড়ে 40 ঘন্টা 25 মিনিটে আপনাকে পৌঁছে দেবে মিডিল গোয়ার ভাস্কো ডা গামাতে। স্লিপারে ভাড়া লাগবে 790 টাকা, 3 টায়ারে 2085 টাকা এবং 2 টায়ারে 3035 টাকা। তবে আমাদের ফ্লাইটও হয়ে গেছিল সস্তাতেই এবং সময়ও বেঁচেছিল 38 ঘন্টা মতো। তো এখন আমরা পৌঁছে গেলাম 8:56-র মধ্যে দমদম এয়ারপোর্টে। আমাদের 11:35-এ ফ্লাইট আছে গোয়ার। তো আমরা এখন যাব, আমাদের গেট নাম্বার 3 বলেছিল, তো আমরা 3 নাম্বার গেটের সামনে এসে দাঁড়িয়েছি। তো এখন আমরা যাব, চেক ইন করবো ভেতরে, তারপর দেখাবো। এই যে দমদম এয়ারপোর্টে আমরা ডিজি চেক ইন করে ভেতরে প্রবেশ করলাম। এখন আপনি ডিজি অ্যাপের মাধ্যমে খুব স্পিডে ডিজি চেক ইন করতে পারেন। তো প্রথমে বলে নিই, আমরা ডিজি যে চেক ইন আছে সেই ডিজি চেক ইনে গেলাম, বোর্ডিং পাসটা দেখালাম, একটা ছোট্ট একটা টোকেন মতো দিল যেটাতে কিউআর কোড আছে। তারপরে ওটা একজন পুলিশ ছিল অথরিটিতে, ওনার কাছে দেখালাম, উনি আমাদের ছবি চেক করলো এবং আধার কার্ড আমরা চেক করালাম, মানে আইডেন্টিটি প্রুফ চেক করালাম। তারপরে ভেতরে যে স্ক্যানের জায়গা আছে সেখানে এটাকে স্ক্যান করে আবার ছবি তুলে, ওখানে একটা ছবি তুলেছিল, তারপরে আবার ছবি তুলে ভেতরে প্রবেশ করলাম। আমরা ভেতরে ঢুকে গেলাম। এইবার বাকি জিনিসগুলো দেখবো। আমরা যাবো আগে হেল্প ডেস্কে।
মাথায় রাখবেন এয়ারপোর্টে আসার আগে ওয়েব চেক ইন করে বোর্ডিং পাসের একটি সফট কপি নিজের মোবাইলে রাখবেন এবং সঙ্গে একটি অরিজিনাল আইডি প্রুফও রাখবেন। সবসময় এই দুটি কাজে লাগবে সমস্ত চেক ইন গেটে। হচ্ছে এয়ারলাইন্স ইন্ডিগো এয়ারলাইন্স। তো ইন্ডিগোতে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম যে চেক ইন লাগেজের মধ্যে ড্রোন রাখতে হবে। এবং চেক ইন লাগেজে আমরা ড্রোন রাখলাম, ড্রোন রেখে একদম ভেতরে ভালো করে মুডের ভেতরে ড্রোন রেখে দিলাম, আর ব্যাটারিগুলো আমরা আমাদের হ্যান্ড লাগেজের মধ্যে নিয়ে নিলাম। তো আমরা চেক ইন লাগেজ দিয়ে দিলাম এবং চেক ইন লাগেজেই আমরা ড্রোন দিয়েছি। এবার বিষয়টা হলো যে ড্রোন দেওয়ার সময় আমি বলে দিয়েছিলাম এর মধ্যে ড্রোন আছে। তো ইনি আমাকে ওই যে বি সেকশনের সামনে সিকিউরিটি স্টাফ আছে সেখানে আমাকে যেতে বললেন এবং ওখানে গিয়ে বললেন যে ড্রোনটাকে চেক করে নিয়ে আসতে। ওনারা যদি ক্লিয়ার করে দিতে বলেন তাহলে লাগেজ ছেড়ে দেবেন, নয়তো হ্যান্ড ব্যাগেজে নিতে হবে। তো আমি ওখানে নিয়ে গেলাম, ওনারা আমার বোর্ডিং পাসটা নিলেন। বাই দ্য ওয়ে বোর্ডিং পাসটা কিন্তু আমি তুলিনি, এনারা এখান থেকে দিয়ে দিয়েছে। মানে যখন চেক ইন লাগেজ করলাম, মানে লাগেজ যখন চেক ইন করালাম তখনই কিন্তু বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। আর ওখানে নিয়ে গিয়ে বোর্ডিং পাসটা দেখে ওখানে স্ক্যান করালো, ভেতরে স্ক্যান করে তারপরে আবার আমাকে ফেরত দিয়ে দিল, বললো কি যে ক্লিয়ার করে দিতে। তো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেক ইনের দিকে। আমরা চেক ইন লাগেজ জমা করে সিকিউরিটি চেক ইনের লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম। আমাদের অলরেডি ওয়েব চেক ইন করে বোর্ডিং পাস নেওয়াই ছিল, তবুও আমাদের কিন্তু ম্যানুয়াল বোর্ডিং পাসও দেওয়া হয়েছিল। এরকম করে সমস্ত জিনিসপত্র রাখতে হবে। এই যে মোবাইল, এই যে আমার ক্যামেরা, যদি খুলতে বলে তাহলে খুলে দেবো। এর মধ্যে আছে, এর মধ্যে সব জিনিসপত্র আছে। এটার মধ্যে ড্রোনের বাকি জিনিসগুলো আছে, মানে ব্যাটারি ফ্যাটারি এগুলো আছে। আর এই ব্যাগটা এর মধ্যে রাখতে হবে, সমস্ত কিছু খুলে রাখতে হবে। ওয়্যারগুলো সবগুলো খুলে বাইরে বার করে রাখতে হবে। এই যে তো চেক ইন মোটামুটি হয়ে গেছে। চেক ইনের সময় সমস্ত জিনিস খুলে রাখতে হবে ট্রের ওপর, এবং বেল্ট, পার্স, সমস্ত কিছু, ওয়াচ, ঘড়ি আর সমস্ত কিছু, চশমা, সমস্ত কিছু। আর হাতে কোনো কিছু না নিলেও হবে। ওখানে চেক ইন হলো এবং সমস্ত কিছু খুলে রাখলাম। আমার গতবার যখন লাদাখ যাই তখন বডি স্প্রের জন্য একটু সমস্যা করেছিল, আর বডি স্প্রের সাথে ছিল হচ্ছে অক্সিজেন পাম্প, সেটার জন্য একটু সমস্যা করছিল। কিন্তু এখানে বডি স্প্রের জন্য কোনো সমস্যা করেনি। চলে আসলাম, আর কোনো জিনিসই রাখিনি, বিশেষ করে ছাতা, ছাত্রী, আমব্রেলা, এটা অবশ্যই চেক ইন লাগেজের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? আর হ্যান্ড লাগেজের মধ্যে এটা রাখবে না, তাহলে সমস্যা হবে। ছাতা তো একটা সোজালো জিনিস, ধারালো জিনিস, আগের বার সমস্যা করেনি দিল্লিতে। আর কলকাতা এয়ারপোর্টটা বেশ দারুণ সুন্দর। আমি প্রথমবার আসলাম কলকাতা এয়ারপোর্টের ভেতরে। আগে এসেছি, আমার একটা দাদা তখন মালয়েশিয়া যাচ্ছিল, তাকে ছাড়তে, সেটা ছোটোবেলায় অনেক। আর এইবার প্রথম আসলাম কলকাতা এয়ারপোর্ট থেকে কোনো জায়গায় আমরা ফ্লাইটে যাব, সেটা হলো আমাদের ড্রিম ডেস্টিনেশন গোয়া। চলো, অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর দেখাবো সম্পূর্ণ জার্নি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ডোমেস্টিক ফ্লাইটের বোর্ডিংয়ের প্রায় 2 ঘন্টা আগে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের বোর্ডিংয়ের প্রায় 3 ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্টে পৌঁছাতে হয়। ডোমেস্টিকের ক্ষেত্রে চেক ইন লাগেজে 15 কিলো এবং হ্যান্ড লাগেজে 7 কিলো ওয়েট আপনি নিতে পারবেন। ইন্টারন্যাশনালের ক্ষেত্রে 25 কিলো এবং 7 কিলো। তো বেসিক্যালি আমাদের চেক ইন হয়ে গেছে। এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, গোয়া ড্রেস পরে নিয়েছি। এবার বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের ফ্লাইটের দিকে। আমাদের গেট পড়েছে 104 নাম্বার। এবার বিষয়টা হলো যে 104টেই যে গেট আছে তার কোনো মানে নেই, মানে এখানে 23-24-এর পরে দেখছি 104। তো এই যে এখান থেকে প্লেন এক এক করে উড়ে যাচ্ছে, এবং আমরা যাব ওই সাইডের দিকে। আর নিচে দিয়ে যে বাসগুলো আছে সেই বাসগুলো করে, যদি একটু দূরে থাকে প্লেন, তাহলে বাসগুলো করে আপনাকে নিয়ে যাওয়া হবে ফ্রিতে। আর এই যে নিচে বাস, ট্যাক্সি, সমস্ত কিছু আছে, যে দেখতে পাচ্ছেন। তো আমরা যাব, আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগো, নট স্পন্সার্ড, জাস্ট ইন্ডিগো, ঠিক আছে? সঙ্গে থাকুন, দেখে থাকুন। আমাদের পড়েছে 104-এ, এই যে 25 নাম্বার অবধি আছে, তারপরে আবার 101 থেকে শুরু। এই যে 101 থেকে 109 এই সাইডে, তখন আমাদের 104। চলো, যাই হোক, অনেক সময় ধরে অপেক্ষা করার পর আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হলো। আমরা নিচে চলে এলাম। তো আমরা বাসে এসে বসে পড়লাম, যে এয়ার বাসগুলো থাকে সেই বাসে এসে বসে পড়লাম। এবার আমাদের ফ্লাইটের কাছে নিয়ে যাবে, আমাদের হচ্ছে জোন 3। চলো, বোর্ডিংয়ের দুটো জায়গা, সামনে এবং পেছনে। আমরা সামনে দিয়ে এগোবো, কারণ আমাদের সিট সামনে। পেছনের গেট দিয়েও আপনারা যেতে পারবেন, পিছনের গেটে ভিড় কম, সামনের গেটে আমরা যাব। তো এখানেও বোর্ডিং পাস দেখাতে হবে। তো
ফ্লাইটে বোট করে নিয়েছি। এবার বিষয়টা হলো যে আমরা ছবি তোলাতে এত পরিমাণ মানে এনগেজ ছিলাম আর ভিডিও করাতে, যে প্রথমবার যখন আমরা ফ্লাইটে উঠেছিলাম সবার প্রথম বোট করেছিলাম, আর আজকে সবার লাস্ট বোট করলাম। ঠিক আছে, তো এখানে আমরা দুটো উইন্ডো সিট মানে উইন্ডো পেয়ে গেছি। এখানে একটা পেছনের সাইডে আর একটা সামনের সাইডে উইন্ডো পেয়েছি, তো ভালো। আর এটা ওয়ানটা এই সাইডে বা সাইড থেকে শুরু হচ্ছে। আমরা যখন প্রথমবার গেছিলাম ওয়ানটা ডান সাইড থেকে শুরু হয়েছিল, মানে 1A 1B ডান সাইড থেকে শুরু হয়েছিল, কিন্তু এবার 1A 1B বা সাইড থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো চলো দেখাবো পুরো কলকাতার উপর দিয়ে। ফার্স্ট টাইম আমরা কলকাতার উপর দিয়ে ফ্লাই করছি, তো কলকাতার পুরো দৃশ্যটা দেখাবো যতটা দেখা যায়, এবং এগিয়ে যাব গোয়ার উদ্দেশ্যে। আজকে গোয়া গিয়ে মজা হবে, হেভি মজা হবে। ঠিক আছে, সঙ্গে থাকো, বুঝতেই পারছো একদম আলাদা লেভেলেই আছি, জোশে আছি। ঠিক আছে, সঙ্গে থাকো, আমি দেখাবো। তো এখন বাজে 11:25 এবং আমাদের ফ্লাইট 11:35-এ, এবং আমাদের ফ্লাইট কিন্তু এগোচ্ছে রানওয়ের দিকে। আর এইদিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন বাংলা, ইংলিশ এবং হিন্দিতে। তো ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, আমরা দেখে নিলাম, বেল্ট বেঁধে নিলাম। বেল্ট বাঁধার মানে বেল্ট বাঁধা তো খুব একটা টাফ বিষয় না, জাস্ট ঢুকিয়ে দিয়ে টান দেওয়া। তো এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমরা রানওয়ের দিকে যাচ্ছি, দেখো। सुहाना दिन है और सुहाना है सफ़र, आज हम उड़ेंगे कोलकाता से ऊपर। ठीक है, ফ্লাইট আমাদের যথারীতি 11:35-এ টেক অফ করলো। ওপর থেকে আমার কলকাতা শহর কত সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। দুর্দান্ত এই অনুভূতি আমার কাছে প্রথম। নিচে আঁকাবাঁকা গঙ্গা এবং অন্যান্য সব নদী একে অপরের সাথে মিলিত হয়েছে। বড় বড় ইমারত কেমন যেন ছোট হয়ে আসছে। সমস্ত কিছুই দৃষ্টিভঙ্গি এবং মানুষের দেখার উপর নির্ভর করে। নিচে দাঁড়িয়ে যে ইমারতগুলি অনেক উঁচু লাগছিল, ফ্লাইটে বসেই সেগুলি আঙুলের মতো ক্ষুদ্র লাগছে। একসময় তারা মেঘের তলায় মিশেও যাবে। এটাই তো আমাদের জীবন এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটা জলজান্ত উদাহরণ। কুয়োর মাছ যতক্ষণ না পর্যন্ত সমুদ্রে যাচ্ছে ততক্ষণ কুয়োই তার কাছে সমুদ্র। নিজের গণ্ডিকে ভাঙুন এবং বেরিয়ে পড়ুন অফুরন্ত অপরচুনিটিসের দিকে। এই পৃথিবীতে অপরচুনিটিসের শেষ নেই, আপনার শুধু খোঁজার অপেক্ষা, আপনার নিজেকে চেনার অপেক্ষা। সত্যি বিল্ডিংগুলো ধীরে ধীরে আর দেখা গেল না। আমরা মেঘের মধ্যে প্রবেশ করলাম। তো আমাদের প্যাকেজের মধ্যেই ছিল ফ্লাইটের চিকেন জাংলি স্যান্ডউইচ, আর আরেকটা ছিল, দুটো ছিল, মানে দুটো অর্ডার করেছিলাম। আরেকটা ছিল হচ্ছে এই যে চিকেন টিক্কা। ঠিক আছে, টিক্কা স্যান্ডউইচ, দুটো স্যান্ডউইচ। আর সঙ্গে এখানে এসে শুনছি যে ব্রেভারেজ ফ্রি, যার মধ্যে চা, কফি, কোক, ফ্রুট জুস। তো আমি ফ্রুট জুস অর্ডার করলাম, তো ওটা ফ্রি দিচ্ছে, সঙ্গে থাকছে। ফ্লাইটের যে ভাড়া সেটা লেগেছিল 5,999 টাকা পার হেড, এবং তারপরে আমি নিয়েছিলাম ফ্লেক্সির জন্য আরও 400 টাকা পার হেড বেশি লেগেছিলো। কিন্তু আমার আবার একটা কুপন কোড ইউজ হয়েছিল, যার জন্য আরও 1,500 টাকা ছাড় হয়ে মানে দুজনার 12,126 টাকা মতো ফ্লাইট খরচা লেগেছে কলকাতা থেকে গোয়া যাওয়ার জন্য। যত আগের থেকে বুক করবেন তত তাড়াতাড়ি আপনারা অনেকটাই কম খরচে যেতে পারবেন। মোটামুটি 5,999 টাকা, 5 থেকে 6,000 টাকার মধ্যে আপনি ফ্লাইট পেয়ে যাবেন। ঠিক আছে, তো আর লেট করবো না। সকাল থেকে কিছু খাওয়া নেই, শুধু ব্রেকফাস্ট করেছিলাম শিয়ালদাতে, জাস্ট এবার খাওয়া শুরু করবো। হেভি খিদে লেগেছে, দেখি কেমন দেখতে। দেখো, এটা চিকেন টিক্কা আর এটা হচ্ছে চিকেন জাংলি স্যান্ডউইচ। আমাদের যে স্যান্ডউইচগুলি ছিল সেগুলি টিকিটের সাথে ফ্রি ছিল। এগুলি খেতে বেশ সুন্দর। আটশো কিমি গতিতে এগোতে এগোতে চলুন এবার দেখে নিই গোয়া ট্যুর প্ল্যান সম্পর্কে। আমরা এবার গোয়া ট্যুর করছি 6 রাত 7 দিনে। ম্যাক্সিমাম ট্যুরিস্ট 3 নাইটস নর্থ গোয়া এবং 3 নাইটস সাউথ গোয়াতে স্টে করেন। তবে আমরা 1 নাইট মিডিল গোয়া, 2 নাইট নর্থ গোয়া এবং 3 নাইট সাউথ গোয়াতে স্টে করব। কেন করব সেটি আসছি আমাদের ডে ওয়াইজ প্ল্যানে। ডে 1-এর দুপুরে আপনি ফ্লাইটে ডবলিম এয়ারপোর্টে নামুন বা ট্রেনে ভাস্কো ডা গামা স্টেশনে নামুন। এখান থেকে আপনাকে যেতে হবে পাঞ্জিমে এবং প্রথম রাতে পাঞ্জিমেই নাইট স্টে করতে হবে। এখানকার রাতের নাইট লাইফ এবং ক্যাসিনো ও বার এনজয় করুন। ডে 2-তে আপনি পাঞ্জিম এবং ওল্ড গোয়া ঘুরে দেখে নিন এবং বিকালে রওনা দিন নর্থ গোয়ার দিকে। নর্থ গোয়াতে সন্ধ্যায় চেক ইন করে নিন হোটেলে এবং নাইট লাইফ ও বিচ পার্টি এনজয় করুন। ডে 3-তে নর্থ গোয়াতে সমুদ্রে স্নান করুন, ওয়াটার স্পোর্টস করুন এবং গোয়ার ফুডগুলি বিকালের দিকে ঘুরে দেখে নিন। রাতে নাইট ক্লাবে এনজয় করুন।
ডে 4-এ নর্থ গোয়ার হিডেন প্লেসগুলি ঘুরে দেখে নিন এবং দেখে আসুন রাশিয়ান বিচ। বিকালে ব্যাগপত্র নিয়ে রওনা দিন সাউথ গোয়ার উদ্দেশ্যে এবং রাতে সাউথ গোয়ার হোটেলে চেক ইন করুন। ডে 5-এ সাউথ গোয়ার মাডগাঁও স্টেশন থেকে ট্রেন ধরুন এবং রওনা দিন দুধসাগরের উদ্দেশ্যে। আজ আপনাদের যাত্রা হবে দুধসাগর ওয়াটারফল, যেটির জন্য সারাদিনই আপনার চলে যাবে এবং বিকালের পরে ব্যাক করবেন সাউথ গোয়াতেই এবং রাতে এখানকার নাইট লাইফ এনজয় করবেন। ডে 6-এ সাউথ গোয়ার হিডেন প্লেসগুলি এক্সপ্লোর করুন এবং রাতে সাউথ গোয়া বিচে এনজয় করুন। ডে 7-এ ফেরা বাড়ির উদ্দেশ্যে। যারা ট্রেনে ফিরবেন তারা ভোর ভোর রওনা দিন মাডগাঁওয়ের দিকে। অমরাবতী এক্সপ্রেস ধরে রওনা দিন কলকাতার উদ্দেশ্যে এবং যারা ফ্লাইটে আসবেন তারা চলে আসুন ডাবলিম এয়ারপোর্টে এবং দুপুরের ফ্লাইট নিন এবং পৌঁছে যান কলকাতা। এভাবে আপনার গোয়া ট্যুরটি সুন্দরভাবে কমপ্লিট হবে। আমাদের ফ্লাইটে প্রায় 2 ঘন্টা 10 মিনিট অতিক্রম হয়ে গেছে। পশ্চিমঘাট পর্বতের উপর দিয়ে আমাদের বর্তমান যাত্রা হচ্ছে সেটা বুঝতে পারছি, আর অল্প সময়ে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে গোয়াতে। কলকাতাতে আমরা এয়ারপোর্টে ভিডিওগ্রাফি করতে পেরেছি, কিন্তু গোয়া হচ্ছে সৈনিক হাওয়াই আড্ডা বা তোমার মিলিটারি এয়ারবেস বা ডিফেন্স এয়ারবেস, তো তার জন্য এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ হবে না। তো আমরা বেরিয়েই ফটোগ্রাফি করবো প্লেনের মধ্যে থাকতে যতটা হচ্ছে, তারপরে প্লেন থেকে বাইরে গিয়ে আমরা ভিডিওগ্রাফি করবো, ঠিক আছে, যতটা দেখানো যায়। চলো। আর একটা জিনিস, আমি যে বোর্ডিং পাসটা নিয়েছিলাম, বোর্ডিং পাসে 3টে কাগজ চিপকে দিয়েছিল, কারণ সেটা আমাদের ব্যাগ কালেক্টের সময় কাজে লাগবে। এই কাগজের নাম্বার লেখা থাকবে, ব্যাগের গায়ে যে স্টিকার দেওয়া ছিল চেক ইন ব্যাগেজে, তো সেই স্টিকারের সাথে মিক্স করে আমাদেরকেও সেটা কালেক্ট করতে হবে। কোন বেল্টে দেবে সেটা কিন্তু জানিয়ে দেবে। সঙ্গে থাকুন, আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ। ওটা যদি ক্যাপচার করা যায় অবশ্যই করুন। দূরে দেখা যায় গোয়ার বিচ। দেখতে দেখতে গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করলাম। আমরা 2:05-এ গোয়াতে ল্যান্ড করলাম, ঠিক আছে, মানে প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। এই যে ব্যাগেজ ক্লেমের জায়গা, যে ব্যাগেজ ক্লেম এক্সিট। লাগেজ কালেক্ট করে আমরা এয়ারপোর্টের বাইরে এলাম। তো বেসিক্যালি আমরা এয়ারপোর্টে বাইরে চলে আসলাম। আমাদের হোটেল বুক আছে পাঞ্জিমে, কারণ আজকে আমরা পাঞ্জিমে থাকবো। তো এখান থেকে পাঞ্জিমের দূরত্ব 28 কিলোমিটার। এবার এখান থেকে বাস সার্ভিস আছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এখন বাজে 2:30 এবং বাস সার্ভিস আছে 4টের সময়। তো এখন তো বাসে আমরা যেতে পারবো না। এসি বাস আছে 150 টাকা করে নেয় এই 28 কিলোমিটার, কিন্তু এখন আমাদের যেতে হবে প্রিপেড ট্যাক্সির মাধ্যমে। গভর্নমেন্ট ট্যাক্সি আছে, প্রিপেড ট্যাক্সি কাউন্টার। এখান থেকে যদি ট্যাক্সি নেন পাঞ্জিম অবধি 840 টাকা নেবে, ঠিক আছে। তো 840 টাকা দিয়ে আমরা এখন ট্যাক্সি বুক করবো এবং পাঞ্জিম অবধি যাবো। বাগা বিচ 1250 টাকা, ক্যালাঙ্গুটি 1190 টাকা। এখানে পরপর করে দেওয়া আছে, আমি দেখাচ্ছি, এই যে লিস্ট দেখাচ্ছি, দেখুন। এই যে লিস্ট আমি দেখিয়ে দিলাম। তো এদের অ্যাপও আছে, অ্যাপ ডাউনলোড করে আপনারা বুকিং করে যেতে পারবেন। তো এটা চিপেস্ট, এনারা ক্লেম করছেন যে এটা চিপেস্ট। বলে রাখা বাহুল্য, এখান থেকে গভর্নমেন্ট ট্যাক্সি আপনি পাবেন গোয়ার যে কোনো স্থানে যাওয়ার জন্য। তবে সেটির জন্য গভর্নমেন্টের অ্যাপ আপনার ডাউনলোড করে রাখতে হবে, নয়তো এন্ড মোমেন্টে আপনি ট্যাক্সি কিন্তু পাবেন না। এখানে সবকটি ক্যাসিনোরই একটি একটি করে কাউন্টার আছে। আমরা এই সমস্ত কিছু দেখে গোয়া এয়ারপোর্ট থেকে একদম বাইরে বেরিয়ে আসলাম। বাইরে এসে একটি শেয়ার গাড়ি ধরে নিলাম। গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ডাবলিম এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিলাম পানাজি বা পাঞ্জিমের দিকে। তো এখানে যদি একটু দাঁড়াও তাহলে শেয়ারিং সার্ভিস পাবে। আমাদের যে গভর্নমেন্ট বা প্রিপেড যে ট্যাক্সি এখন অ্যাভেলেবেল নেই, তার জন্য আমরা বাইরে আসলাম। বাইরে তো 1100-1200 করে চাইছে। তো আমরা তখন একজন বললো যে শেয়ারিংয়ে যদি যাও সঙ্গে আরেকজন যাবে তাহলে তোমাদের 800 টাকা করে দিতে হবে, মানে 800 টাকা দিতে হবে টোটাল। তো আমরা এখন শেয়ারিংয়ে বসে পড়েছি, আরেকজন আসবে, তাকে এসে টোটাল 3 জনকে আমাদেরকে ছেড়ে দেবে। এতে ওদেরই লাভ, মানে ওর কাছ থেকে হয়তো 500 টাকা 700 টাকা নেবে, আর আমাদের দুজনের কাছ থেকে 800 টাকা নেবে। আমরা যাব পাঞ্জিম যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের পাশে
এবং বাস স্ট্যান্ডের পাশে আমাদের হোটেল নেওয়া আছে, সেই হোটেলে আমরা চেক ইন করবো। সঙ্গে থাকো। এখানে আমি অনেকগুলো ক্যাসিনোর অ্যাড দেখে নিলাম, ছবিও তুলে নিলাম, পরে দেখাচ্ছি। ঝিনচ্যাক হবে। এই 25 কিলোমিটার যাত্রা করতে আমাদের সময় লাগলো মাত্র 40 মিনিট। এত সুন্দর রাস্তা এবং এত সুন্দর হাইওয়ে। গোয়ার উন্নতি সত্যি অসাধারণ। আমাদের গাড়ি নামিয়ে দিল পাঞ্জিম সরকারি বাস স্ট্যান্ডের পাশে। যদিও এই বাস স্ট্যান্ডের পাশেই আমাদের হোটেল নেওয়া ছিল। তো চলুন আমাদের হোটেলে আমরা চেক ইন করে নিই। পাঞ্জিমের মতো মেইন জায়গাতে আমরা 1000 টাকাতে রুম পেয়েছিলাম অনলাইনে। তো রুম আমরা যেটা পেলাম এটা হলো উইদিন 1000 রুপিস। আমি কিন্তু রুম বুক করে ফেলেছি অনলাইন থেকে। আপনারা এখানে এসেও দেখে নিতে পারেন, তবে 1000 টাকার নিচে আপনি কোথাও পাবেন না। রুম ছোট, কিন্তু রুম ভীষণ সিমসাম, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঙ্গে কুলারও দিয়ে দিয়েছে। আর বাথরুমটাও বেশ দারুণ সুন্দর, চকচকে। তো চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের দিকে। যাই হোক, আজকের এই লং জার্নি এখানেই আমাদের শেষ হচ্ছে। তবে আমরা জেনে নেব মোটামুটি গোয়া ঘুরতে দুজনের কত খরচ হতে পারে। 6 রাত স্টে করার জন্য হোটেল খরচ পড়বে 6000 টাকা। পার ডে খাবার খরচ 7 দিনের জন্য দুজনার 7000 টাকা। 4 দিন আপনার স্কুটি লাগবে এবং তেল পুড়তে হবে। সেক্ষেত্রে পার ডে স্কুটি চার্জ 300 টাকা এবং পার ডে 200 টাকা তেল লাগবে। টোটাল খরচ 2000 টাকা। লোকাল বাস, ট্রান্সপোর্ট এবং ট্রেনের খরচ 500 টাকা। এর সাথে আমাদের ধরে নিতে হবে বিভিন্ন জায়গাতে এন্ট্রি ফি 500 টাকা। কলকাতা থেকে ট্রেনে স্লিপারে যাতায়াত ও খাওয়া খরচ যদি দুজনার 2500 টাকা ধরি এবং দুধসাগর ওয়াটারফল ও এক্সট্রা খরচ যদি আরও 1500 টাকা ধরি, তাহলে দুজনার মোট খরচ হবে 20,000 টাকা। অর্থাৎ পার হেড খরচ পড়বে 10,000 টাকা করে। তাহলে 10,000 টাকা জমিয়ে এবার বেরিয়ে পড়বেন তো বন্ধুদের নিয়ে গোয়ার উদ্দেশ্যে? কমেন্টে অবশ্যই লিখুন। যদিও কমেন্টে অনেকেই লিখবেন যে 10,000 টাকা তো আমার মদ খেতেই চলে যাবে, তবে সেটি একদমই আলাদা বিষয়। গোয়াতে এক্সট্রা কারিকুলামের অনেক কিছু আছে, যেমন ক্যাসিনো, নাইট ক্লাব, ওয়াটার স্পোর্টস, বোট রাইড ইত্যাদি। এগুলিতে আপনার এক্সট্রা অনেক খরচই পড়বে, তো সেগুলিও আপনার এই ট্যুর প্ল্যানের মধ্যে অ্যাড করে নেবেন। যদিও এই গোয়ার ফুল ট্যুরটি আমি একটি সিরিজের মাধ্যমে প্রকাশ করব এবং প্রতিটি ভিডিওতেই থাকবে ইনফরমেশান, থাকা ও খাওয়ার খরচ এবং বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটির খরচ। সঙ্গে পার্টি ও ক্যাসিনোতে কত খরচ হয় সেটিও জানবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কাল আমরা এমন কিছু দেখতে চলেছি যা আমি আগে কখনো দেখিনি। তো সঙ্গে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জানান কবে যেতে চাইছেন গোয়া। আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ।